আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে। আজকে শুনবেন একটি লোমহর্ষক ভৌতিক ঘটনা। গল্প অভিশপ্ত কবরস্থান। গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ শরীফ ইসলাম। আর কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এই কবরস্থানে দেওয়াটা খুবই জরুরি? মানে কি এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদেরও খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলছিস কি করে তুই? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানান কুসংস্কারে বিশ্বাস করেই জীবনযাপন করে। এরা মূর্খ, তাই এরা এই রকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এইসবই হলো কুসংস্কার। এই কবরস্থানেই বাবার কবর দেওয়া হবে, আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কই? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটাও অনেক ভেজাল হবে। তার চেয়ে ভালো এখানেই কবরটা দেওয়া। এছাড়া বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামে দেওয়া হয়। তাই তুই এটা নিয়ে আর এতটা চিন্তা করিস না। বাবার কবর এখানেই দেওয়া হবে। আমরা যেই কজন আছি আমরা সবাই মিলেই কবরটা দিতে পারবো। গ্রামের কাউকেই আর লাগবে না, তুই শুধু দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনেই স্থায়ীভাবে শহরে বাস করে। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তারা শহরে বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকত। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান, আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে তাদের মামা এবং কিছু বন্ধুও তাদের সাথে এসেছেন কবর দিতে। আবির এবং আসিফ জন্মের পর থেকেই শহরে বড় হয়েছে, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই জানে না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থানে। কিন্তু গ্রামের লোকেদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেওয়া হয় না। এইখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়। কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না, এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এই রকম ঘটনা নাকি পূর্বেও অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকেদের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার সে কোনো মিলই খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করছিল যে এই কবরস্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারো কথাই কান দেয় না। সে জেদ করেই বসে যে এই কবরস্থানেই তার বাবাকে কবর দিবে সে। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসা তোর সহজ। তাই কবর দেওয়া নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে আসেনি এখানে। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছেন আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছেন। আর একটা খাটিয়া রয়েছে
যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটার দাফনের জন্য সবকিছুই প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে, ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেকটা কাঁদতে কাঁদতে তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এইদিকে আসিফ উল্টা অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মেরে মেরে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতিতে পড়েছি নাকি যে শেষ পর্যন্ত একটা পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলে এগুলো পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দিই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরে তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরে লাশটা রাখার পর যেই লাশটার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরায় আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখেই অনেকটা ভয় পেয়ে যায়। সেভাবে বাবার লাশের চেহারাটা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লেগেছিল। তাহলে কবরের ভিতর লাশটা রাখতেই এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগে অনেক আত্মীয় লাশই কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম নেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবল, গ্রামের লোকেদের মুখে কবরস্থানটা সম্পর্কে এই রকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনেও উল্টাপাল্টা চিন্তা এসে বাসা বাঁধছে। আসলে সব ঘটনাই হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফনের কাজটা শেষ করে। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। সে কেন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পিছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভিতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা ফেলে রেখে চলে যাস না বাবা, আমায় সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনেই আতকে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এইসব উল্টাপাল্টা চিন্তা ভেসে আসছে। এরপর আবিরও আর কিছু না ভেবে সবার সাথেই শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তারা বাবা হারানোর শোকে থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকদের বলা সেই অদ্ভুত কথাগুলো তারা আর কেউ মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে কাজ করত। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এইভাবে তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা, আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারা দিনই বাড়িতে থাকত। এইভাবেই চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা
আসিফের স্ত্রী শম্মী তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে শম্মী শুনতে পেল যে ঘরের ভেতর আনিকা কারো সাথে কথা বলছে আর খিল খিল করে হাসছে। শম্মী প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে, এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবিরও তো বাড়ির বাইরে আছে। তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর শম্মী দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল, কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে রয়েছে। শম্মী পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিল খিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর শম্মীর মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকেই উঠেনি, তাহলে কথা বলবে কিভাবে আর হাসবেও বা কখন? তাই সে এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটাই শম্মীর রাতের ঘুম কেড়ে নেয়, কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। শম্মী প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা কারো সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও শম্মী আনিকার পাশে কাউকেই দেখতে পায় না। শম্মী এবং আনিকা রাতে একসাথেই ঘুমায়। মাঝরাতে যেই শম্মীর ঘুম ভাঙে, সে লক্ষ্য করে আনিকা একা একা কারো সাথে কথা বলছে। শম্মীকে ঘুম থেকে উঠতে দেখেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সী মেয়ের হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা না। আনিকার এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র শম্মী লক্ষ্য করে। বাড়ির আর কারো চোখে এই অদ্ভুত ব্যবহার ধরা পড়ে না। শম্মী প্রথম দিকে ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এই সম্পর্কে কিছুই বলে না। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনাটা খুলে বলে শম্মী। আসিফ প্রথমে শুনে ঘটনাটা বিশ্বাস করে না। সে ভাবে শম্মীর হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সী মেয়ে কি কখনো এইরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর শম্মীর মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করছে। যদিও আসিফ বা শম্মী যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপরে আসিফ এবং শম্মী আরও বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এইরকম গুছিয়ে মিথ্যা কথা বলাটা তাদের আরও বেশি চিন্তায় ফেলে, কারণ আনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না। আর ও একটা বাচ্চা মেয়ে, তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। এরপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাবার কথা বলে শম্মী আর আসিফ তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানা বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং শম্মীকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অভিনয় আর দুষ্টুমি করেই থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ারও পরামর্শ দেয় তাদের। এরপর তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরেও আনিকার এইরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটুও কমে না। তবে শম্মী এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন চলে গেল, কিন্তু এর পরেই সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেরই ছুটির দিন। তারা দুজনে মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকে বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক সেই সময়ই
আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখলো তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতেই ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইলেকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোর তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথাটা শুনে পুরো আঁতকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এইরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকাকে তো একটু আগেই মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলেই দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছেই তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আতকে উঠে। এরপর আসিফ এবং আবির দুজনেই দ্রুত ছুটে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল বাড়ির পেছনের নতুন বিল্ডিংয়ের পিলারের রডের উপর আনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিংয়ের সূচালো রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে আছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিংয়ের পিলার পুরো আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগল। অন্যদিকে কারো বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবেই সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়ল কি করে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে সে, তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনাই ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করেন। এতক্ষণে সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এইভাবে তার মেয়েকে রডের উপর পড়ে থাকতে দেখে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবিরও যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনাও করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এইদিকে তাদের মাও এই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনেই যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক ভুলতে না ভুলতেই এখন পরিবারের আরেকটা সদস্যের অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ, আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মারা গেল, আর তারা কিছুই করতে পারল না। তারা শুধু ভাবছিল, ইস, যদি আর একটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা ভুলতে পারছিল না। আর সৌম্যি তো আনিকার জন্য প্রায় পাগলি হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও অফিসে যাওয়া শুরু করল। আবির আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ল। আর সৌম্যি নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে। যদিও কেউই এখনো পর্যন্ত আনিকাকে ভুলতে পারেনি, আর ভোলাও সম্ভব না। আনিকাকে ভুলতে না ভুলতেই তাদের পরিবারে আরও একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে সৌম্যির চোখে হঠাৎ আরও একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ে। এবার সৌম্যি আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ি অর্থাৎ আসিফের মায়ের ভেতরে। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। সৌম্যি যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর যেই সৌম্যি তার থেকে একটু দূরে অন্য ঘরে যায়, ঠিক তখনই সে একা একা নিজে নিজেই কথা বলতে থাকে। সেও এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে এবং তার সাথে সে গল্প করছে। যদিও সৌম্যি কাউকেই দেখতে পায় না। সৌম্যি এই বিষয়টা নিয়েও বেশ চিন্তায় পড়ে যায়। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় সে। এরপর সে একদিন সাহস করেই আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে কথা বলে। কিন্তু আসিফের মাও অনেকটা আনিকার মতো করেই উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে সৌম্যি আরও বেশি অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক একই রকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে।
ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহার করছেই বা কেন? প্রথমে আনিকা, এখন মা। সে এসব ভাবতে ভাবতে প্রায় পাগলই হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক শোকে আসিফ এবং আবিরের মনও তেমন ভালো ছিল না। তাই সম্মি নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকেই এ সম্পর্কে কিছুই বলে না সম্মি। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। সম্মি ধীরে ধীরে ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নেয়। এবারও সে ভাবে তার শাশুড়িমা হয়তো হঠাৎ আনিকারই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর আর এই বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে। কিন্তু স্বাভাবিক এই বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাই তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে সম্মির রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়। সম্মি যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখল দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভেতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরও একটা কণ্ঠ সম্মির কানে ভেসে আসলো। কণ্ঠটা একটা বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে সম্মির বুঝতে বাকি রইল না যে আরে, এটা তো আসিফের বাবার কণ্ঠ। সম্মি পুরো আতকে উঠে। আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর সম্মি অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সম্মি যা দেখল তা দেখে সম্মি আরও বেশি অবাক হয়ে গেল। কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাইরে থেকে সে ঘরের ভেতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে সে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। এরপর সম্মি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা, আপনি কার সাথে কথা বলছিলেন? সম্মির কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক হয়ে উত্তর দেয়, আমি আবার কার সাথে কথা বলবো? আমি তো চুপচাপ এখানেই বসেছিলাম। এরকম উত্তর শুনে সম্মি আর কিছুই বলতে পারেনি আসিফের মাকে। সম্মি শুধু ভাবছিল, তাহলে কি সে ভুল কিছু শুনেছে? এরপর ভাবল, হয়তো ভুল কিছুই শুনেছে, না হলে মৃত মানুষ কি আবার কখনো ফিরে এসে কারোর সাথে কথা বলতে পারে নাকি? এরপর সম্মি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, সম্মি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার খাওয়া শুরু করে। খাবার মাঝখানেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতো হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এইরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন তাদের সাথে। আসিফ এবং আবির কেউই তাদের মাকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউই বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছেন কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবে না, কারো বাঁচা উচিত হবে না, তোরাও বাঁচবি না। ও সবাইকে ডাকছে, সবাই তার কাছে যাবে। এতটুকু কথা বলেই পাগলের মতো দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আসিফ, আবির কেউই বুঝতে পারে না যে তাদের মা হঠাৎ পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাইরে কোথায় যাচ্ছে সে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সমরি তিনজনেই ছুটতে থাকে। যতক্ষণে তারা বাড়ির বাহিরে পৌঁছালো, দেখল বাড়ির সামনের রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখেই বুঝতে পারল যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে থামাতেই তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আতকে উঠে। এরপর আশেপাশের লোক আর আবির, আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগেই তাদের মা পৃথিবী ত্যাগ করে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়। ডাক্তার তাদের মাকে মৃত ঘোষণা করেন। এরপর আবির, আসিফ, সম্মি তিনজনেই কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবারে তৃতীয় শোক নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরেরই একটি কবরস্থানেই দাফন দেওয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনাই ভাবে, কিন্তু আবির, আসিফ আর সম্মি তো জানে যেটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছেন।
কিন্তু কি ঘটে থাকতে পারে এটাই কারো মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনেরাও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। একসাথে পরিবারের এতগুলো সদস্যের ধীরে ধীরে মৃত্যু তাদের কাছেও বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যই এর কোনো সমাধান করতে পারছে না বা উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি করবে? এরপরে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর সম্মি শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলোকে হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর সম্মি আসিফ এবং আবিরকে আগের ঘটা সব ঘটনা খুলে বলেন। সম্মির দেখা সেই অদ্ভুত ঘটনাগুলো সে তাদের জানায়। সম্মি বলে যে মাও আনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকত এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুইজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরও বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না। সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সম্মিকে বাড়িতে একা রেখেই তারা বাড়ির বাইরে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল, ঠিক সেই সময় তার মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে স্বাভাবিকভাবেই বলল, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মামা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তোদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সব কিছু পুড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। মামার মুখে হঠাৎ এই কথাটা শুনে আসিফ ভয়ে আঁতকে উঠে। সে জানে যে সম্মি একা বাড়িতে রয়েছে, তাহলে তার আবার কিছু হয়নি তো। এরপর আসিফ আবিরকে কল দিয়ে এই আগুন লাগার কথাটা জানায়। আবিরও এইরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভয়ে আঁতকে ওঠে এবং সম্মির কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনেই খুব দ্রুত বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই আবারও সেই হাজারো মানুষের ভিড় দেখে তাদের হৃদস্পন্দন যেন আরও বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতেই দেখল তাদের বাড়ি আর এখন তাদের বাড়ির পুরনো অবস্থায় নেই। পুরো বাড়ি পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আবির এবং আসিফ পাগলের মতো সম্মিকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পাটির ওপর সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা রয়েছে। সাদা কাপড়টা সরাতেই তাদের আর চিনতে বাকি রইল না যে এটাই তাদের সম্মি। সম্মির পুরো শরীর আগুনে পুড়ে পুরো জ্বলসে গেছে। লাশটা দেখে চেনার উপায় নেই যেটা কার লাশ, কিন্তু এর শরীরের গঠন দেখে বোঝা যায় যেটা স্পষ্ট একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে সম্মি ছাড়া আর কোনো মেয়েই ছিল না। আসিফ পুরো কান্নায় ভেঙে পড়ে। আবিরও কান্না করছিল, তাও সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ এবং গোয়েন্দা দল আসে। এর আগে ফায়ার সার্ভিসও চলে এসেছিল। তারা নানান তদন্ত করার পর অবশেষে জানায় যে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আর এই মেয়েটা অর্থাৎ সম্মি সেই সময় রান্নাঘরে ছিল, তাই সে সাথেই আগুনে পুড়ে মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তাদের পরিবারের সদস্যদের এইভাবে মৃত্যু ঘটেই চলছিল। প্রথমে 5 বছরের বাচ্চা মেয়ে আনিকা ছাদ থেকে পড়ে মারা গেল। তারপর আবির এবং আসিফের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেল। আর এইবার সম্মি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল। এই সব কিছুই কি শুধু দুর্ঘটনা নাকি অন্য কিছু? একসাথে একই পরিবারের এতগুলো দুর্ঘটনা মোটেও স্বাভাবিক ছিল না। কেউই এগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছিল না। এদিকের পেছনে কি কারণ থাকতে পারে এটাও বুঝতে পারছিল না কেউ। এবার যেন শুধু মৃত্যুকেই বরণ করে নেওয়ার জন্যই বেঁচে রইল আবির এবং আসিফ। সম্মির দাফন কাজ শেষ করার পর যখন তারা কবরস্থান থেকে বের হলো, তখন আবির আসিফকে যাওয়ার গিয়ে বলল, ভাইয়া, আমি হয়তো জানি এই সব দুর্ঘটনাগুলো কে ঘটাচ্ছে আর কেন ঘটাচ্ছে। এগুলো একটাও দুর্ঘটনা ছিল না ভাইয়া, এই সবই ছিল খুন। আনিকা ভাবি এবং মা 3 জনকেই খুন করা হয়েছে। আবিরের কথা শুনে আসিফ পুরো আঁতকে ওঠে। এরপর আসিফকে বলল, কি বলছিস এসব? তুই কি করে জানলি যেগুলো দুর্ঘটনা না, খুন? তাহলে বল, কে এই খুনগুলো করেছে?
এরপর আবির কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর উত্তর দেয়, আমার মনে হয় সেই গ্রামের লোকগুলোর বলা কথাগুলোই ঠিক হচ্ছে। লোকগুলো বলেছিল ওইটা একটা অভিশপ্ত কবরস্থান, আর ওইখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের কারো আত্মার শান্তি পায় না। তারা আবার তাদের পরিবারের কাছে ফিরে আসে এবং তাদের পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের বলা কথাগুলোই ঠিক। আমাদের বাবার আত্মা আবার আমাদের পরিবারে ফিরে এসেছে এবং সেই আনিকা মা এবং সম্মিকে খুন করেছে। না হলে তুমিই বলো, একসাথে এতগুলো দুর্ঘটনা হয় কি করে? আবিরের কথা শুনে আসিফ আবার খুব রেগে গেল আর আবিরকে বলল, তুই কি আসলে পাগল? এসব অভিশপ্ত বলে কিছু হয় না। মৃত্যুর পর মানুষের আত্মার ফিরে আসে না। এসব কিছুই কেবল একটা দুর্ঘটনা ছিল। তুই এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না আমায়। আবির একটা ভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবরই জেদি স্বভাবের ছেলে। সে কোনোতেই এই অভিশপ্ত কথাটা মেনে নিতে রাজি না। তাদের বাড়ি থেকে তাদের মামার বাড়িটা খুব একটা দূরে নয়, তাই রাতে আবির এবং আসিফ তার মামার বাড়িতে থাকতে যায়, কারণ তাদের নিজের বাড়ি আর এখন থাকার উপযুক্ত নেই। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ এবং আবিরকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছিল। তাদের আর এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না। তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল। তাদের সবার কথার মাঝখানে হঠাৎ আসিফ উঠে বলল তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে কেন যেন তাকে যেতে বলেছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করল, বলল আজই এমন একটা দুর্ঘটনা ঘটল, তার আজারিত রাতে ব্যাংকে যেতে হবে না। কিন্তু আসিফ কারো কোনো কথাই শুনল না। সে বলল তাকে নিয়ে নাকি ব্যাংকে কি সমস্যা হয়েছে। আবির তার সাথে যেতে চাইলেও সে আবিরকেও যেতে না করল। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে অফিসের পথে ছুটল। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল, আর রাতের বেলাতেই সে সেটা ভুলে অফিসে যেতে যাচ্ছে। এরপর এটা নিয়ে আর বেশি কিছু ভাবল না সে। রাত তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরেই একা একা বসেছিল আবির। এরপর ভাবল এত রাত হয়ে গেছে, এখনো তার ভাইয়া বাড়িতে আসছে না কেন। এটা ভাবতে ভাবতেই তার মোবাইলে আসিফের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বারটা দেখেই আবির দ্রুত কলটা ধরল। কলটা ধরতেই ওপাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছিল যে মনে হচ্ছিল সে কোনো জিনিস দেখে প্রচুর ভয় পেয়ে গেছে। আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে। বাবার আত্মা আবার ফিরে এসেছে, আমায় বাঁচা। এতটুকু কথা বলেই আসিফ কলটা কেটে দিল। আর আবির কথাটা শুনে পুরোই আঁতকে উঠল। সে কিছুই বুঝতে পারছিল না, আসিফ হঠাৎ করে এইসব কথা বলছে কেন। এবার কি তাহলে আবার আসিফের কোনো বিপদ হলো? আবির কথাটা ভেবেই বেশ ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সব সদস্যদের হারিয়েছে। এখন যদি আসিফেরও কিছু হয় তাহলে সে বাঁচবে কি নিয়ে? এরপর আবির আসিফের নাম্বারে কয়েকবার কল দেবার চেষ্টা করে, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পায় সে। এবার তার চিন্তা যেন আরও বেড়ে যায়। সে দ্রুত তার মামার ঘরে যায়। এরপর আবির তার মামাকে সব কথা খুলে বলে। আবির বলে যে আসিফ হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাঁদতে কাঁদতে একটু আগে আবিরকে কল দিয়েছিল, এরপর হঠাৎই কলটা কেটে যায়। এরপর থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবিরের মামাও কথাটা শুনে বেশ চমকে ওঠে। সেও আবিরের মতো বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আবির এবং তার মামা দুজনে মিলেই খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসিফকে খুঁজতে যায়। প্রথমে তারা আসিফের ব্যাংকের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরও বেশি অবাক হয়, কারণ সেখানে গিয়ে তারা জানতে পারে যে আসিফ আজ রাতে অফিসে আসেনি, বা তাকে জরুরিভাবে কেউ অফিসে আসতে বলেনি। তারা কথাটা শুনে পুরোই অবাক হয়ে যায় আর ভাবে আসিফ শুধু শুধু তাদের মিথ্যা কথা বলে এত রাতে বাড়ি থেকে বেরোলো কেন। তাদের চিন্তার মাত্রা যেন আরও বেড়ে গেল। এরপর আবির এবং তার মামা শহরের অনেকগুলো রাস্তা ঘুরে বেড়ায় আসিফকে খুঁজতে, কিন্তু কোথাও আসিফকে খুঁজে পায় না তারা। এর ভেতরেও আসিফকে অনেকবার কল দেয় আবির, কিন্তু সেই একইভাবে বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায় সে। এইভাবে দেখতে দেখতে প্রায় রাত 3টে বেজে যায়। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ আবির এবং তার মামা লক্ষ্য করে যে রাস্তার একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে।
কয়েকজন পুলিশকেও সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ অবাক হয়। তারা ভাবে যে এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন। এরপর আবির এবং তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে যায়। এরপর ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার পর তারা যা দেখল তা দেখে তারা পুরোই আঁতকে উঠল। তারা দেখল যে একটা গাড়ি রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে ধুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। গাড়িটা দেখেই তাদের চিনতে বাকি রইল না যে আরে এটাই তো সেই গাড়িটা, যেই গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল। গাড়িটা দেখেই তারা আঁতকে উঠে কাঁদতে থাকে। এরপর গাড়ির একটু কাছে যেতেই তারা দেখল যে আসিফের রক্তাক্ত শরীর গাড়ির ভেতর পড়ে রয়েছে। আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনেই পুরো নির্বাক হয়ে গেল। তারা কিছুই বুঝতে পারছিল না। তারা কল্পনাও করতে পারছিল না যে আসিফ এইভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে। আসিফ তো বেশ ভালো গাড়ি চালাতে পারত। এরপর সেখানকার পুলিশ তাদের জানালো যে আসিফের গাড়ি হয়তো ব্রেক ফেল করেছিল, তাই সে ব্রেক নিয়ন্ত্রণ করতে না পেরে এই গাছের সাথে গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। এরপর আশেপাশে সব মানুষেরা এই অ্যাক্সিডেন্টের শব্দ পেয়ে এখানে ছুটে আসে এবং পুলিশের খবর দেয়। যদিও কেউ নিজের চোখে দুর্ঘটনাটা হতে দেখেনি, কিন্তু নিঃসন্দেহে এটি একটি বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা রাত প্রায় 12টার দিকে ঘটে। কথাটা শুনে আবিরের মামা বেশ চমকে যান, কারণ সে জানত যে তার গাড়িতে কোনো রকম সমস্যা ছিল না, আর ব্রেকে সমস্যা থাকার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল করলো কিভাবে? আবির এবং তার মামা দুজনেই কিছুক্ষণ চুপচাপ সেখানেই বসে রইল। আবির জানে যে এটাকেও সবাই একটা স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ভেবে উড়িয়ে দেবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক সড়ক দুর্ঘটনা না, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা সেই শেষ কথাগুলোই ঘুরতে থাকে, আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে, আমায় বাঁচা। আবির বুঝতে পারে যে তার ধারণাই ঠিক ছিল, তার বাবার আত্মা আসলেই আবার ফিরে এসেছে এবং সে এক এক করে তার পরিবারের সদস্যদের খুন করে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমে আনিকা, তারপর তাদের মা, এরপর সম্মি, আর এখন তার বড় ভাই আসিফকেও খুন করেছে সে। এইভাবে সবাইকেই খুন করছে সে, আর এখন শুধু একজনই বেঁচে আছে। আবির জানে যে এরপর সেই একজনও ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে, সেই একজনকেও তার বাবা খুন করবে। সেই একজন আর কেউ না, হ্যাঁ, সেই বাকি একজন আবির নিজেই। আবির জানে যে এরপর সে নিজেও মারা যাবে, তার মৃত্যু অতি সন্নিকটে। পরিবারের বাকি সদস্যদের মতো সেও হয়তো কোনো এক দুর্ঘটনাতেই মারা যাবে, তার মৃত্যুকেও এবারও কেউ ঠেকাতে পারবে না। এরপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। আসিফের লাশকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানান আত্মীয় স্বজনেরা আবার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে এখন যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, কারণ সেই 2 মাসে কয়েকবার এই রকম ঘটনার সম্মুখীন হয়েছে। তার অনুভূতিগুলো এখন যেন মারা গেছে। সে একজন জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবার কর্মকাণ্ড দেখছিল। এরপর শহরের একটি কবরস্থানে আসিফেরও দাফন কাজ শেষ করা হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনেরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে যার যার বাড়িতে ফিরে যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে রাতে থাকতে বলেন, কিন্তু আবির অনেকটা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। সে একা একাই অন্ধকারে সেই আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভেতরে বসে থাকে। তার মামাকেও সে এখান থেকে চলে যেতে বলে। আবির তার মামাকে বলে যে সে একটু পরেই তার বাড়িতে যাবে, এখন সে একটু একা থাকতে চায়। এরপর আবিরের মামাও আবিরকে ছেড়ে তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির শুধু একা একা চুপচাপ বসে থাকে। সে যেন জানে যে তার মৃত্যু অনেক নিকটে চলে এসেছে। হয়তো একটু পরে এই বাড়িতেই তার মৃত্যু ঘটবে, হয়তো একটু পরেই সে তার পরিবারের বাকি সদস্যদের কাছে ওপারের দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। এরপর হঠাৎ সে ভাবল, আসলেই কি এই অভিশাপ থেকে বেঁচে ফেরার আর কোনো উপায় নেই?
আসলেই কি তার মৃত্যু নিশ্চিত? আসলেই কি তার বাঁচার আর কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কি তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নেই? এই রকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খায়। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে এই সব প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সব উপায় একমাত্র সেখানেই পাওয়া যাবে যেখানে তারা তার বাবার কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। তাকে সেই অভিশপ্ত কবরস্থানের পাশেই ফিরে যেতে হবে, কারণ একমাত্র সেখানকার লোকেরাই তার বাবার কবর দেবার আগে থেকেই তাদের নানাভাবে সতর্ক করার চেষ্টা করেছিল। নিশ্চয়ই এখন তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আবির আর কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে আবার তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানেই হয়তো সে এই অভিশিপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি পাবে। কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষায় তাদের বাড়িতেই সারা রাত বসে রইল। সকাল হলেই সে রওনা দেবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে যেই ভোরের সূর্যের আলো উঁকি দিয়েছে, ঠিক সেই সময় আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার মামা বা অন্য কাউকে কিছু না বলেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় অনেকটা সময় বাসে থাকার পর অবশেষে সে তার গ্রামের বাড়িতে পৌঁছাল। গ্রামের বাড়িতে পৌঁছে সে আবার পুরো দ্বন্দ্বে পড়ে গেল। সে ভাবছিল যে সে গ্রামে তো ঠিকই পৌঁছে গেছে, কিন্তু এখন সে কি করবে? সে সাহায্যের জন্য গ্রামের কার কাছে যাবে? সে কাকে বিশ্বাস করে এই সব ঘটনা খুলে বলবে? কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আবিরের হঠাৎ মনে পড়ল, এই গ্রামের ইমাম সাহেব তাদের সবার প্রথমে সতর্ক করেছিল। তাহলে নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থান সম্পর্কে সেই সবচেয়ে ভালো জানে, আর এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হতে হবে এটাও হয়তো সে জানে। এরপর আর বেশি কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করতে মসজিদে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হয় না। স্বাভাবিকভাবেই একটা মুচকি হাসি দিয়ে সে আবিরকে বলে, আমি জানতাম যে তোমাদের পরিবারের কেউ না কেউ বেঁচে আবার এই গ্রামে ফিরে আসবে, আবার আমার কাছে এই অভিশাপটার ব্যাখ্যা চাইবে। এই রকম ঘটনা এর পূর্বেও অনেকবার ঘটেছে, আর এর পরেও আরও ঘটবে। ইমাম সাহেবের কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এরপর কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবির সব ঘটনা খুলে বলে। সেই গ্রাম থেকে শহরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার পরিবারের সাথে যা যা ঘটেছে, পরিবারের সকল সদস্যদের ধীরে ধীরে নানান দুর্ঘটনায় পড়ে মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবে আবির ইমাম সাহেবকে খুলে বলেন। ইমাম সাহেব কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আবিরকে বললেন, এই রকমটা তো হওয়ারই ছিল। প্রায় প্রতি বছরেই এখানে একটা পরিবার আসে তাদের আপনজনকে কবর দিতে। আমাদের নানান নিষেধ থাকার পরেও তারা অনেকটা জেদ করেই ওই কবরস্থানে তাদের পরিবারের সদস্যকে কবর দেয়, এবং যাকে কবর দেওয়া হয় তার আত্মা আর কোনোদিনও শান্তি পায় না। এরপর তার আত্মা আবার তার পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু মৃত্যুর পর আর তাদের পরিবারের মানুষদের সাথে থাকতে পারে না তারা। তাই তাদের পরিবারের বাকি সদস্যদেরও খুন করে তাদের সাথে করে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়। কিন্তু সেই লাশগুলো বা তাদের পরিবারের কি দোষ থাকে? তারা কেন শুধু শুধু শাস্তি পায়? আসলে দোষটা সেই লাশটা বা তার পরিবারের নয়, দোষটা এই অভিশপ্ত কবরস্থানের। এই কবরস্থানে যাদেরই কবর দেওয়া হয় তাদের পরিবারের সাথেই কেবল এই ঘটনাটা ঘটে। এই কবরস্থানটাকে অভিশপ্ত বলার পেছনেও একটা বড় ঘটনা রয়েছে। আসলে তোমার বাবাকে যেই কবরস্থানে তোমরা কবর দিয়েছ, এটা আগে একটা সাধারণ বড় কবরস্থান থাকলেও বর্তমানে এটা একটা গণকবর। ঘটনাটা প্রায় 15 বছর আগের। তখনও আমি এই গ্রামে ইমাম হয়ে আসিনি। এই ঘটনাটা পুরোটাই একটা বড় হুজুরের কাছে শোনা। আজ থেকে 15 বছর আগে এই কবরস্থানটাই এই গ্রামের একমাত্র কবরস্থান ছিল। এখানে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ মারা গেলে তাদের কবর দেওয়া হতো।
স্বাভাবিকভাবেই কাটছিল গ্রামের মানুষগুলোর দিন। এরপরে একদিন গ্রামের মানুষগুলো একটা বড় পাপে জড়িয়ে পড়ল। সেই সময় এই গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা কেমিক্যালের কারখানা ছিল। সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করা হতো এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে কাজ করত। যদিও এই গ্রামসহ আশেপাশের 10 গ্রামের মানুষেরা তখনও এই কারখানা সম্পর্কে কিছুই জানত না। একদিন সেই কেমিক্যাল কারখানায় একটা ভেজাল কেমিক্যাল তৈরি করতে যায় কারখানার মালিকেরা। তারা সেই কেমিক্যাল তৈরি করা তো সাধারণ শ্রমিকদের দিয়ে, কিন্তু সেদিন তারা সফলভাবে সেই কেমিক্যালটা তৈরি করতে পারল না। কেমিক্যাল তৈরির মাঝপথে সেই কেমিক্যাল থেকে হঠাৎ করে একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হতে থাকে। সেই গ্যাসের বিষক্রিয়ায় সাথে সাথে কারখানার প্রায় অর্ধেকের বেশি শ্রমিক মারা যায়। ঠিক সেই সময় কারখানার মালিকেরা বেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবে এই কেমিক্যাল বা এতগুলো শ্রমিকের হঠাৎ মৃত্যুর ঘটনা যদি কারো কানে যায়, তাহলে তাদের কপালে অনেক বড় দুঃখ রয়েছে। এই দিকে কারখানার বাকি যে শ্রমিকগুলো বেঁচে ছিল তারা বেশ রেগে যায় মালিকদের উপর। তারা এতগুলো শ্রমিকের মৃত্যুর কারণ জানতে চায় মালিকদের কাছে। মালিকেরা বুঝতে পারে যে এই বাকি শ্রমিকগুলো যদি বেঁচে থাকে তাহলে এই কারখানার ভেতরের সব খবরগুলো বাইরে চলে যাবে। সবাই জেনে যাবে যে এই কারখানায় এতগুলো শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি শ্রমিকদেরও তারা খুন করবে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। এরপরেই কারখানার মালিক পক্ষের লোকেরা বাকি শ্রমিকদের বোকা বানিয়ে একটা ঘরে নিয়ে খুন করে। সবাইকে প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে, পরে ওই অজ্ঞান অবস্থাতেই তাদের গলা ছুরি দিয়ে কেটে তাদের খুন করা হয়। এরপরেই তারা এই সবগুলো শ্রমিকের লাশগুলোকে গুম করার উদ্দেশ্যে একটা ট্রাকে করে রাতের অন্ধকারেই এই গ্রামে লাশগুলোকে নিয়ে আসে। তারা জানত যে এই গ্রাম থেকে কারখানাটা বেশ দূরে, তাই এই পর্যন্ত কেউ এদের খুঁজতে আসবে না। এরপরে এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কবরস্থানটা এক রাতের জন্য নেয় তারা। এরপর একটা গণকবর খুঁড়ে শখানেক শ্রমিকের লাশকে জানাজা ছাড়া ওই অবস্থাতেই গর্তে ফেলে পুঁতে রাখে ওই কারখানার মালিকের দল। সেই সময় তাদের এই জঘন্য কাজটা গ্রামের প্রায় সব লোকই দেখেছিল, কিন্তু সেই মালিকপক্ষ গ্রামের সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখে। এমনকি গ্রামের অনেকে সেই কবরস্থানে গর্ত খুঁড়ে সেই লাশগুলোকে গর্তে পুঁতে রাখতেও সহযোগিতা করে। গ্রামের সবাই টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। একটা পবিত্র কবরস্থানে এরকম নির্মম জঘন্য কাজ করার জন্য সেই কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয়। সেই শখানেক শ্রমিকের মধ্যে কারোরই আত্মা আর মুক্তি পায় না। তাদের আত্মাগুলো সেই কবরস্থানেই আটকা পড়ে থাকে। এরপরে শোনা যায় যে এই কেমিক্যাল কারখানার যে সকল মালিকেরা সেদিন শ্রমিকদের এতটা নির্মমভাবে এখানে গণকবর দিয়েছিল, তাদের কেউ আর বেশি দিন বেঁচে থাকে না। তারা সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই নানান দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু তাদের এই দুর্ঘটনায় পড়ে হঠাৎ মৃত্যুগুলো কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি সেই আত্মাগুলোর প্রতিশোধ নেওয়া ছিল, এটা কেউই জানে না। এরপর থেকে সেই অভিশাপ নেমে আসে এই গ্রামের মানুষের উপর। এই গ্রামের কেউ মারা গেলে তাকে ওই কবরস্থানেই কবর দেওয়া হতো। তখনও কেউ জানত না যে ওই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে। তাই তাদের আত্মা কখনোই শান্তি বা মুক্তি পেত না। সেই কবরস্থানের আত্মাগুলো তাদের আত্মাকেও অভিশপ্ত করে ফেলত। তাদের ভেতরের ভালো জিনিসগুলো তারা কেড়ে নিত এবং তার ভেতরে আরও অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে তাকে আবার তার পরিবারের কাছে পাঠাতো তারা। এরপর সেই আত্মাটা তার পরিবারের একজন একজন করে সদস্যের দেখা দেয় এবং তাদেরকে ইচ্ছা করেই নানান দুর্ঘটনার শিকার বানায় এবং তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। এরপরেও এই গ্রামের অনেকগুলো মানুষকে ওই কবরস্থানেই কবর দেওয়া হতো এবং তাদের পরিবারের সাথেও ঠিক একই ঘটনা ঘটত। তাদের পরিবারের সদস্যরাও ঠিক একইভাবে দুর্ঘটনায় মারা যেত। এইভাবে এই গ্রামের অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পরে এই গ্রামের মানুষেরা তাদের অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই এই কবরস্থানকে সেই আত্মাগুলো অভিশপ্ত করে রেখেছে, তাই এই রকম অঘটন ঘটছে। তাই এই গ্রামবাসী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 12 বছর ধরে ওই কবরস্থানে কারও কবর দেওয়া নিষিদ্ধ করে দেয়। এরপর তারা নতুন একটা কবরস্থান তৈরি করে।
এবং আজ পর্যন্ত সেখানেই আমরা নতুন লাশদের কবর দেই। কিন্তু 12 বছর ধরে এই কবরস্থানকে নিষিদ্ধ করা হলেও প্রায় প্রতি বছরই এখানে আমাদের নিষেধ অমান্য করে একটা না একটা পরিবার এসে তোমাদের মতো তাদের পরিবারের কোনো সদস্যকে এখানে কবর দিয়ে যায়, এবং তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তোমার পরিবারেও ঠিক একই ঘটনা ঘটেছে। তোমরাও সেই অভিশাপের শিকার হয়েছ। তোমার বাবার আত্মাটা আবার ফিরে এসে তোমাদের পরিবারের সব সদস্যদের ধীরে ধীরে দেখা দেয় এবং তাদের নানান দুর্ঘটনার ফাঁদে ফেলে খুন করে। এখন হয়তো শুধু তুমিই বাকি রয়েছ। এত সব ঘটনা বাবার কবর দেওয়ার আগে আপনি আমাদের সবাইকে বলেননি কেন? বলার অনেক চেষ্টা করেছিলাম তোমার বড় ভাইকে, কিন্তু সে আমার পুরো কথাটা শোনে না। সে এর আগেই আমাকে গণ্ডমূর্খ বলে তাড়িয়ে দেয়। তোমাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছিল যে এই কবরস্থানে তোমাদের বাবার কবর দিও না, কিন্তু তোমরা আমাদের কারো কথাই শোনোনি। যদি আমরা একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আমাদের পরিবারটার আজ এই অবস্থা হতো না। কিন্তু এখন কি আমার মৃত্যু নিশ্চিত? এই অভিশাপ থেকে বাঁচার কি আর কোনো উপায় নেই? হয়তো আছে, তবে উপায়টা আমার জানা নেই। আমি একটা বড় হুজুরের ঠিকানা তোমাকে দিচ্ছি, হয়তো সে তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারে। কিন্তু কি ইনাম সাহেব, জানি হয়তো কথাটা শুনে তুমি আরও বেশি ভয় পেয়ে যাবে, কিন্তু এর আগেও অনেকে এই বিষয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি তাদেরকেও সেই হুজুরের ঠিকানা দিয়ে তার কাছে পাঠাই, কিন্তু এরপর থেকে আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি জানি না যে হুজুর তাদের কি পরামর্শ দেয় বা তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছতে পারে কিনা। কিন্তু তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও।